আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজ উপন্যাসের ৬৭তম পর্ব দিয়ে। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখল, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিইয়ে গেছে, অস্বাভাবিকভাবে কাঁপ ফোপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দিবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটি। না, ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির শুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল, তারপর ডাকল, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না। তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়। পাঁচকোলা করে করে নিয়ে আসে এফোর ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল, কিন্তু অদ্ভুত, তার ধাক্কা আমির এক আঙুলও সরেনি। আমিরকে পদ্মজা তার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে তার সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে। বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়। জোরে ধমকে উঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ত্ব চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় অর্ভিদকে দেখেছে। অর্ভিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে অর্ভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ঔষধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না। তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমির লতিফাকে দেখে রেগে যায়। লতিফাও ভয় পেয়ে যায়, তবে আমির রেগে কিছু বলল না। শুধু প্রশ্ন করলো, কেন এসেছো? তারপর উত্তর দিয়ে দিল, পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। শেষ রাতে যেন বাড়ির পেছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে অর্ভিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি, ব্লাউজ বের করে বিছানার একপাশে রাখলো। পদ্মজাকে বলল, তখন বমি করেছো, এখন আবারও রক্ত লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্তের আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবের। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলায় এনে কিছুটা বিছানায় রাখল, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছ্যাদ করে উঠে দূরে সরে যায়। চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন। রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তোলাটুকু নিজের গালে চেপে ধরল। আমির আর কি বলার। সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে
অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো। দুজন দুদিকে বসে থাকে চুপচাপ, নিস্তব্ধ। শান্ত পরিবেশের জন্য পদ্মজা নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়েও দেখলো তার কথা ফুটছে না। আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটল। কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই। না, ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো থাকতে পারবো, ভালো হতে পারবো? পদ্মজা থামলো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন। আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি, রিদওয়ান। সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মধ্যে একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে নাও, যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপাল ভাঁজ পড়ে। বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেইনি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসে না মুখে নিবেন না। আমার রূপে পাগল আপনি। আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি, এই জন্যই রেখে দিয়েছেন, বিয়ে করেছেন, হালাল সনদের অধিকারীর ভোগ করেছেন। আমার এই সৌন্দর্য যদি না থাকতো কবেই ছুঁড়ে দিতেন আবর্জনায়। রূপ নিয়ে এত অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি? তাই করছি। আপনার ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসল, হেসে বলল, তখন তুমি আমার বউ ছিলে? দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মজার রাগ আরও কয়েকগুণ বাড়িয়ে তুলল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গা থাকতে দিলেন না। আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচব কী করে? কয়দিন পর তো আমার বোনদের উপরও আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদে পড়েছেন তো। আটপাড়ার মেয়েদের। পদ্মজা আমিরের কথা কেড়ে বলল, আমি জানি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনদের ওপর হাত দিবেন না তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। তোমার বোনদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তির সাথে তো পেরে উঠিনি, তাই কথা বলে মাথা খাচ্ছ? আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসলো, বলল, অনেক কথা বলেছ, এবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, খপ করে পদ্মজার হাত ধরল, বলল, যাও গোসলে। ছাড়ুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও। গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন কেন? নাটক তো তুমিও করছো। যেভাবে কথা বলছো এটা তো তুমি না। উফ, ছাড়ুন। আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো।
দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব। সেজন্যই বলছি, নিজে যাও। আমি আপনার কথা শুনবো না। আমার হাতের মার কিন্তু খুব শক্ত, নরম আছি, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিজে মারাটা বাকি। মেরে দিন না, এখনই মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেদিনও যে আমাকে দেখতে হবে আমি জানি, তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন, নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাবে। সময়টা আমার কাছে খুব মূল্যবান। 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে, কথা শুনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে পায় না। সে না পেয়ে থুতু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমির হতভম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক। কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে নামালো, বলল, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। শান্ত, গভীর, ক্লান্ত দুটি চোখ। হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতুনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ দুটো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর, সোহাগ, ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে। ঘৃণার মোটা দেওয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে। তখনই কানে ভেসে আসে রিদওয়ানের কথাগুলো, ভেসে আসে মেয়েদের চিৎকার। চোখের সামনে রঙিন পর্দাটা সরে গিয়ে উঠে আসে ক্রোধী। পদ্মজা চাপা স্বরে আমিরকে জানায়, শেষ অবধি আমি পদ্মজাই থাকব। আমির পদ্মজার স্বরেই বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না। বিশ্বাস করো, গায়ের জোরে, বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতিতে জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথাটা দেওয়ালে দেওয়াল প্রতিধ্বনি তুলে। কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয়? সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে, যেই অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দ্বারে পাঠানো যাবে? শেষ হবে 200 বছরের পাপ। আমিরের পদ্মবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা।